ভাই আসসালামু আলাইকুম। ভাই কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? জি ভাই, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। ভাই কেমন আছেন? সুলতান ভাই, আসসালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি ভাই, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ। আমরা এই কয়টার দিকে শুরু করবো ভাইয়া? ভাই আমরা এখনই শুরু করতে পারি, মানে অনেকেই আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, আমাকে 2 মিনিট দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই। সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভ সন্ধ্যা। উত্তর এবং কিউএনএ থাকবেন আপনাদের প্রিয় আরাফাত ভাইয়া। তো আমরা আজকে ইংরেজি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস কি করব, এটার মধ্যে আমাদের প্রোনাউন, ডিটারমিনার, আর্টিকেল এই অংশটা নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা লেকচার 1 যারা করেছেন, লেকচার 1 থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। আমি আপনাদের হ্যান্ড রেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেকচার 1 সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আমরা কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করি। আচ্ছা, একটা হ্যান্ড রেজ দেখা গিয়েছিল, আপনি আবার হাত নামাই ফেলছেন। ফাইন। সো আমাদের আজকের লেকচারে আমরা প্রোনাউন, ডিটারমিনার এবং আর্টিকেল নিয়ে কাজ করব। এটা নিয়ে একটু কথা বলার জন্য আমি একটু যাই। প্রোনাউন কি জিনিস আমরা এটা সবাই ছোটবেলায় পড়েছিলাম, আপনাদের কি মনে আছে? আই, হি, ইউ, এগুলো হচ্ছে প্রোনাউন, তাই না? নাউনের পরিবর্তে যে প্রোনাউন সব। আচ্ছা, তাহলে এটা আমরা জানি। প্রোনাউনের ডেফিনেশন অংশটা আমি যাচ্ছি না। আহ প্রোনাউনের কত ধরনের প্রকারভেদ, আসলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না। তারপরেও যদি আপনারা দেখতে চান, মাঝে মাঝে কোনো কোনো পরীক্ষায় আমাদেরকে দিস দ্যাট এগুলা কি ধরনের প্রোনাউন এটা জিজ্ঞেস করে। মাঝে মাঝে কখনো কখনো এটা জিজ্ঞেস করে, এই একটা। আর একটা প্রশ্ন করে হচ্ছে আমাদের যে নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটার ক্ষেত্রে ইচ, আইদার, নেইদার, এই তিনটা জিনিস একটু দেখতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ইচ তো আমি জানতাম রেসিপ্রোকাল। দেখেন, ইচ রেসিপ্রোকাল না, ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল। ইচ আদার এবং ওয়ান আনাদার হচ্ছে রেসিপ্রোকাল। আপনারা কি একটু ঠান্ডা মাথায় যদি এই প্রকার ভেদটা মনে রাখতে চান, আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিতে পারি। টিপসটা অনেকটা এরকম যে প্রোনাউনের প্রকার ভেদটা কি এটা বোঝার জন্য আসলে প্রোনাউনের ধরন মানে নামগুলার অর্থটা বুঝলেই, জানলেই আসলে এটা মোটামুটি কম বেশি পারা যায়। কিরকম ধরেন, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমাদের এখানে একটা প্রোনাউন আছে এমফ্যাটিক প্রোনাউন। আপনারা কেউ বলতে পারবেন এমফাসিস শব্দের অর্থ কি? এমফাসিস, এনিওয়ান? এমফাসিস
এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, তাই না? এমফাসিস শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এমফ্যাটিক। তার মানে যেটাতে কোনো একটা কিছুতে জোর দেওয়া হচ্ছে এমফ্যাটিক। আমরা অনেক সময় বলি না, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটা করেছি। তা আমি যখন আয়ের করে মাইসেলফটা দিই, এখানে একটা আলাদা জোর পাই কিনা? একটা আলাদা জোর পাচ্ছে না, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, শি হারসেলফ ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ এগুলো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তারপর ধরুন আপনার দ্বিতীয় প্রকার ভেদটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে হচ্ছে সার্টেন, মানে যেটা ঘটবে নির্দিষ্ট আমরা জানি, তাই না? ইনডেফিনিট হচ্ছে ডেফিনিটের উল্টা। তাহলে ইনডেফিনিট মানে হচ্ছে যেটা সার্টেন না, ঠিক আছে? সো আমরা যখন বলি এভরিওয়ান ইজ হিয়ার, আমি কি নির্দিষ্ট করে কারো নাম বলেছি বা নির্দিষ্ট করে কাউকে দিয়েছি? আমি কিন্তু নির্দিষ্ট করে কাউকে দেইনি। এক করতে আমি সবাই। ইনডেফিনিট গুলো এমন, যেমন যেখানে কোনো নির্দিষ্ট করে কিছু বলা যায় না, মেনি পিপল ফিল লাইক দিস, অনেক মানুষ এরকম করে। এটা কে? অনেকটা কে? কারা? উই ডোন্ট নো, কোন নির্দিষ্ট করে দেওয়া নাই। দ্যাট ইজ ইনডিফিনিট প্রোনাউন। সো নাম দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা যে ইনডিফিনিট। আমার কথা কি বুঝতে পেরেছেন? বোঝা যাচ্ছে নাকি কঠিন লাগতেছে বলেন তো? অর্থটা বুঝলেই বোঝা যায় যে এটা যে ইনডিফিনিট। তারপরে ধরেন আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ কি? আপনারা জানেন যে আমরা যদি একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে জোড়া লাগাই, আমার ইয়েটা রেসপন্স করছে না কেন? আমরা যদি জাস্ট এ মিনিট, একটু পাওয়ার পয়েন্টে হ্যাং করতেছে, আমি একটু বন্ধ করে আবার অন করতেছি। সো আমরা যদি একটা ক্লজ রাখি, যে আমার ক্লজ 1 এবং ক্লজ 2, আমার যদি দুইটা ক্লজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি দুইটা ক্লজকে কি কি উপায়ে জোড়া লাগাতে পারি বলতে পারবেন কেউ? কোনো আইডিয়া আছে? ক্লজ 1 এবং ক্লজ 2 কে আমি কি কি উপায়ে জোড়া লাগাতে পারি? ক্লজ প্লাস আমরা জানি মাঝখানে একটা কনজাংশন বসে, কনজাংশন প্লাস তারপর একটা ক্লজ বসে। এখন এই দুইটা ক্লজকে আমরা কনজাংশনটা দিয়ে নর্মালি জোড়া লাগাই, কিন্তু এই জায়গাটায় আমরা যদি একটা প্রোনাউনকে দিয়ে জোড়া লাগাই, তাহলে কি হবে? ঘটনাটা কি? তাহলে সেই প্রোনাউনটা একটা আলাদা সম্পর্ক তৈরি করতেছে কিনা দুইটা ক্লজের মধ্যে, বলেন তো? একটা আলাদা সম্পর্ক তৈরি করতেছে না? তার মানে এটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। কথা কি বুঝছেন? অর্থাৎ যখন দুইটা ক্লজের মধ্যে কোন একটা প্রোনাউন সম্পর্ক স্থাপন করে বা জোড়া লাগায়, তখন তাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে আসেন ডেমনস্ট্রেটিভ। কারণ ডেমনস্ট্রেটিভ কথাটাই বলি। ডেমনস্ট্রেশন বলতে আপনি কি বুঝেন বলেন তো? ডেমনস্ট্রেশন শব্দটাকে দিয়ে আপনি কি বুঝেন? আমরা জানি যে আহ আমরা যখন ল্যাব ক্লাস করতাম আমরা জানতাম যে প্রদর্শক থাকতেন, তাই না? ডেমনস্ট্রেটর, উনি কি করতেন? আমাদেরকে কাজটা দেখাই দিতেন, তাই না? উনি কাজটা দেখাই দিতেন কিভাবে করব, তাই না? এটাই তো প্রদর্শকের কাজ ছিল ল্যাব গুলাতে। আচ্ছা, তো ডেমনস্ট্রেটিভ আমি যদি বলি দিস ক্যাট, যখন আমি বলবো দিস, আপনি জানেন যে জিনিসটা কাছে। আমি যখন বলবো দ্যাট, আপনি জানেন জিনিসটা দূরে। তার মানে আমার আঙ্গুল দিয়ে আমি চাইলে কি কাছে দূরে ডেমনস্ট্রেট করতে পারি চাইলে, এরকম, রাইট? দিস ইজ মাই হোম বললে আমার আঙ্গুল হয়তো নিচে থাকবে, দ্যাট ইজ মাই হোম বললে আমার আঙ্গুল হয়তো সোজা ওইদিকে দেখানো হবে, তাই না? সো দিস দ্যাট গুলা হচ্ছে এক ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কনসেপ্ট ক্লিয়ার? এই দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস এবং দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? এখানে মুখস্থ করার কোনো দরকার আছে বলেন তো? আমেনা হ্যান্ড রেজ করেছেন। আমেনা আপা, আপনাকে ফ্লোর দিচ্ছি, দেখি কি বলতে চান। আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে কথা বলতে পারবেন।
কি প্রশ্ন আছে? আমিনা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার ধারণা উনি ভুল করেই করেছেন। তারপর চলে ইন্টারোগেটিভ। খুব সোজা, আমরা জানি ইন্টারোগেশন মানে প্রশ্ন করা। সো ইন্টারোগেটিভ হচ্ছে এই ধরনের প্রোনাউন, যে ধরনের প্রোনাউন গুলা সাধারণত প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ডাব্লিউএইচ গুলা হচ্ছে সব ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ এর কথা যদি বলি, ডিস্ট্রিবিউটিভ তো ডিস্ট্রিবিউশন মানে কি? কোনো একটা কিছু বলেন তো, ভাগ করে দেওয়া। এখন আমি চাইলে কোন একটা কিছু কিভাবে ভাগ করতে পারি? আমি চাইলে প্রত্যেককে দিতে পারি, আমি চাইলে দুইজনের যে কোনো একজনকে দিতে পারি, অথবা আমি দুইজনে কাউকে না দিতে পারি, তাই না? ভাগ করলে কি কি করা যায়? একটা হচ্ছে সবার মধ্যে ভাগ করে দিলাম, একটা হচ্ছে দুইজনের মধ্যে যে কোনো একজনকে ভাগ করে দিলাম, অথবা হচ্ছে আমি দুইজনকেই বঞ্চিত করে নিয়ে দিলাম। তাহলে এটা ইচ, আইদার এবং নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কনসেপ্ট ক্লিয়ার? এইবার আসি তারপরেরটা। এই শব্দটা একটু অনেকের কাছে কঠিন লাগে, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকেশন শব্দের মানে কি জানেন? রেসিপ্রোকেশন বা এই যে রেসিপ্রোকাল শব্দটার মানে কি? মানে হচ্ছে গিভ এন্ড টেক। মানে হচ্ছে কি? গিভ এন্ড টেক। ঠিক আছে, ওকে। সো যদি আমি একটা জিনিসকে গিভ এন্ড টেক করি, তাহলে ইন দ্যাট কেস এটা হতে পারে কি দুইজনের মধ্যে অথবা একাধিক জনের মধ্যে। ধরেন একটা ফ্যামিলিতে আপনার এই লোক আছে, এই লোক আছে, বা এটা একটা মহিলা দিই আর এটা একটা বাচ্চা দিই, বেবি। হ্যাঁ, তো বাবা মাকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, দ্যাট ইজ একজন আরেকজনকে ভালোবাসে, দ্যাট ইজ ইচ আদার। যে দুইজন দুইজনকে ভালোবাসে, দ্যাট ইজ ইচ আদার। এখন চিন্তা করেন, বাবা ছেলেকেও ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে, ছেলেও মাকে ভালোবাসে, ছেলেও বাবাকে ভালোবাসে। নাও এখন কি হয়েছে? এটা ছড়াই গেছে না? একাধিক ব্যক্তি যখন ইনভলভ থাকে, দ্যাট ইজ ওয়ান অ্যানাদার। আমরা কি ইচ আদার এবং ওয়ান অ্যানাদার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি? বুঝে থাকলে একটু ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে, আনিকা প্রশ্ন করেছেন যে বাক্যে না দেখিয়ে শুধু হুইচ লেখা থাকে কোন প্রোনাউন হবে? বাক্যে যদি না লেখা থাকে, আসলে এটা আমরা নির্দিষ্ট করে জানি না। এটা আইদার এটা হচ্ছে আপনার, অথবা এটা চাইলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতে পারে, দুইটা যে কোনোটাই হতে পারে। এই জন্য এই ধরনের প্রশ্নগুলো আসলে বাক্য ছাড়া করা উচিত না। ঠিক আছে, ওকে। এটা কে বলেছেন? নাইন বলেছেন ক্লিয়ার না। নাইন কোন জায়গাটা ক্লিয়ার না বলেন তো? কোন অংশটা বুঝতে পারেনি? আচ্ছা, ইচ আদার এবং ওয়ান আনাদারের বিষয়টা, যদি দুইজন ব্যক্তির মধ্যে হয় তাহলে এটা হয় ইচ আদার। দুইজন ব্যক্তির মধ্যে দেয়া নেওয়া হলে ইচ আদার। আর যদি একাধিক ব্যক্তির মধ্যে দেওয়া নেওয়া হয়, মানে দুইয়ের বেশি, তাহলে সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ধরেন দ্য কাপল হেল্প ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে বলেন তো? নাইন, দ্য কাপল হেল্প কি হবে বলেন? দ্য কাপল হেল্প ইচ আদার, কারণ এখানে হচ্ছে দুইজন মানুষ আছে। আচ্ছা, দ্য ফ্যামিলি মেম্বার্স হেল্প ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে? তাহলে ফ্যামিলি মেম্বার্স হেল্প ওয়ান অ্যানাদার। এখন বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেয়েছি যে আমরা ইচ আদার এবং ওয়ান আনাদারের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সর্বশেষ চলে আসি পসেসিভ। পসেস, পসেস মানে কি? পসেস শব্দের অর্থ কি বলেন তো? পসেস, পসেস মানে মালিক হওয়া, তাই না? না, কোন একটা কিছু আই পসেস এ কার, মানে গাড়ির মালিক কিন্তু আমি। ঠিক আছে, সো পসেস শব্দের অর্থ হচ্ছে কোন একটা কিছুর মালিকানা বোধ করা। তো এখন আপনার এই পসেসিভ প্রোনাউনে আমরা বলতে বুঝি এমন ধরনের প্রোনাউন যেটা দিয়ে মালিকানা বোঝায়। যেমন ধরেন দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার। মাইন শব্দটা যখন আমরা বলেছি, এটার মাধ্যমে গাড়ির মালিক আমাকে বোঝাচ্ছে। দিস হোম ইজ আওয়ার্স, এই বাড়িটার মালিক আমরা। এই আওয়ার্স শব্দের মাধ্যমে
মালিকানা বোঝাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে প্রোনাউনের প্রকারভেদ, পসেসিভ বয়ফ্রেন্ডস, হ্যাঁ পসেসিভ বয়ফ্রেন্ডস মানে একদম মানে মনে করেন যে গার্লফ্রেন্ডকে তার নিজের আন্ডারে মনে করে একদম পুরা, ঠিক আছে তাই না? হ্যাঁ পসেশন বুঝাচ্ছে, হ্যাঁ পসেশন বুঝাচ্ছে, রাইট। ঠিক আছে, পসেশন মানে একটা কোনো কিছু মালিক হওয়া, ঠিক আছে। সো এই পসেশন থেকে হচ্ছে পসেসিভ শব্দটা আসছে। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার থাকলে ইয়েস বলেন, ক্লিয়ার না থাকলে নো বলেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানটা দেখলাম, এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই। সো এটা আমাদের আসলে তেমন একটা লাগে না, এটা আপনারা একটু নিজেরা দেখে নিন, ছোটবেলার পড়া, একদম 2-3 পড়া, আমি এটা স্কিপ করে যাচ্ছি। পসেসিভ প্রোনাউনের এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা কি আপনারা জানেন? এনি আইডিয়া? আচ্ছা, আপনারা কি কখনো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ শব্দটা শুনেছেন? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কেউ শুনেছেন এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কথাটা? আচ্ছা, শুনেন নাই? আচ্ছা, আমি একটু লিখছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রোনোমিনাল শব্দটা দেখে কোন শব্দটা মনে পড়ে বলেন তো? প্রোনাউন মনে পড়ে না? প্রোনাউন মনে পড়ে না? দেখেন, প্রোনাউন থেকে প্রোনোমিনাল শব্দটা আসে না? প্রোনাউন থেকে আসে, প্রোনাউন থেকে প্রোনোমিনাল শব্দটা আসছে। আচ্ছা, তা এখন এটার সাথে প্রোনোমিনালের সম্পর্কটা কি, এটা একটু আমি বুঝাই বলি। কিছু কিছু শব্দ আছে, যেমন ধরেন হি শব্দটা একটা প্রোনাউন, এই হি শব্দ থেকে আসছে হিজ। এখন এই হিজ শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন ধরেন হিজ কার, এখানে কারটা কি? নাউন, তাহলে হিজটা কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে। এইটুকু কি ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মনে করেন এখানে আমি বলেছি দেয়ার পেন্স, পেন্স কি? নাউন, তাহলে দেয়ার কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ হলো বলেন তো? এটা কি ধরনের অ্যাডজেক্টিভ হলো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা দুই রকম থেকে সাধারণত আসে। একটা আসে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ থেকে, আর ইন্টারগেটিভ প্রোনাউন থেকে, আর একটা আসে হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন থেকে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যায়। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড খুলে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। ধরেন একটা শব্দটা আমি লিখলাম মাই, আর একটা লিখলাম মাইন। যারা আসছে বেসিক্যালি হচ্ছে কার থেকে? যারা আসছে বেসিক্যালি আই থেকে। আমি আরেক পাশে শব্দের মধ্যে আমি লিখবো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হুইচ অথবা হোয়াট। এখন ঠান্ডা মাথায় দেখেন, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? আপনারা কি বলতে পারবেন এখানে হুইচ শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? আমি যদি বলি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচটা কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখানে হুইচ শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, তার উত্তরটা আমি দিচ্ছি। এই যে বুক একটা নাউন, এই বুক নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে হুইচ বসেছে। আর আমি যদি বলি হুইচ ইজ ইয়োর্স, তোমার কোনটা, তাহলে এই জায়গার হুইচটা কি বলতে পারবেন? এই জায়গার হুইচটা হচ্ছে একটা প্রোনাউন। পার্থক্যটা কি বুঝা গেছে? দুটার মধ্যে পার্থক্য বুঝা গেছে? যখন সে অ্যাডজেক্টিভ হবে তারপর একটা নাউন থাকবে, যখন সে প্রোনাউন হবে তারপরে কোনো নাউন থাকবে না। এখন দেখেন এই পাশে দেখেন, মাই কার, সেম কনসেপ্ট। মাই কার, কারটা হচ্ছে নাউন, তাহলে মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কার ইজ মাইন,
এটার পরে দেখেন আর কোনো নাউন নাই, কাজে এটাই হচ্ছে প্রোনাউন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এটা হচ্ছে কি ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস নো ভেরি গুড বলেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আসেন আমরা পরের পেজে দেখি। এটা আনসার বলতে পারবেন? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এখানে নান কি ধরনের প্রোনাউন আমাদেরকে জিজ্ঞেস করেছে। দেখি আমি আপনাদেরকে প্রথম পোল কোশ্চেনটা দিই। আপনারা দেখেন যে এটার নিচের এই যে আমি কিন্তু প্রতিটা অর্থ সহ বলে দিয়েছি, দেখেন তো কোন অর্থটার সাথে এটা যায়। আপনাদের জন্য সময় 1 মিনিট। আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আপনারা মোটামুটি 69% সঠিক উত্তর করেছেন, বাকিরা একটু ভুল করেছেন। আচ্ছা, নান রিফ্লেক্সিভ হয় কিভাবে ভাই, বুঝান তো আমাকে। আপনারাই আমাকে বুঝান, এই যে দিলেন নান হচ্ছে রিফ্লেক্সিভ, এখানে রিফ্লেকশনের কি দেখ, রেসিপ্রোকালি বা হয় কেমনে বলেন। একজন বলছে ডেমনস্ট্রেটিভ, ভাই এখানে ডেমনস্ট্রেশনটা দেখছেন কোথায়? ডেমনস্ট্রেশন তো আপনারা কাছে দূরে দেখাইতে হবে নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় উত্তর করতে হবে, ঠিক আছে? এরকম করতে করতে দেখবেন হঠাৎ করে ভুলই হচ্ছে খালি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে বলেন তো? অনেকে এটা সঠিক উত্তর করেছে, মোটামুটি ম্যাক্সিমাম এটা সঠিক উত্তর করেছে, কয়েকজন উল্টাপাল্টা করেছে। এটা সঠিক উত্তর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা সামনের দিকে যাই। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা এটা অলরেডি শিখে গেছি না? এটা আমরা অলরেডি শিখে গেছি, আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা কয়েকটা রুল শিখবো। আহ প্রিপোজিশনের অবজেক্ট কথাটার মানে কি, এটা আমাদেরকে বুঝে রাখবে, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি যদি আপনাকে বলি, ধরেন আপনি ভয়েস চেঞ্জ করতেছেন, তো বাই এর পরে প্রোনাউনের কি হবে, আই হবে নাকি মি হবে বলেন তো? বাই আই হয় নাকি বাই মি হয়? বাই মি হয়। তাহলে এই যে আইটা কি, আইটা কখন হয়? আইটা হয় হচ্ছে আই এম, এরকম হয়, তাই না? তখন আমরা আইটাকে বলি সাবজেক্ট, আর মিটাকে আমরা কি অবজেক্ট বলি না? এটুকু এইটুকু তো আমরা সবাই জানি। আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি হচ্ছে অবজেক্ট ফর্ম। প্রিপোজিশনের পরে দেখবেন সবসময় অবজেক্ট ফর্ম বসে, তাহলে এটা কি হবে, বাই মি। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখন এই যে প্রিপোজিশনের যে একটা অবজেক্ট বসতেছে, সেই অবজেক্টটাতে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারে, রিফ্লেক্সিভ ফর্ম বসতে পারে। কয়টা ফর্ম বলেছি বলেন তো? কয়টা ফর্ম বলেছি? একটা বলেছি প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারে, আর একটা প্রোনাউনের কি বসতে পারে, রিফ্লেক্সিভ ফর্ম বসতে পারে। কেন রিফ্লেক্সিভ ফর্ম বসতে পারে? যে ভাই অবজেক্ট ফর্মেরটা তো বুঝলাম, কিন্তু কেন রিফ্লেক্সিভ ফর্ম বসতে পারে, কোনো আইডিয়া?
কারো কোনো আইডিয়া আছে? না, এমফাসিসের জন্য না। দেখেন, রিফ্লেক্সিভ কি কখনো সাবজেক্ট হয়? মাইসেলফ ইজ আবরার বললে কি এটা কারেক্ট হবে? আই এম আবরার বললে এটা কারেক্ট হবে? মাইসেলফ ইজ আবরার বললে এটা কারেক্ট হবে না। সো মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এরা এক ধরনের অবজেক্ট ফর্ম না? দেখেন, এরা অবজেক্ট ফর্ম দেখে এরা কখনো সাবজেক্ট হইতে পারে না। আমার কথাটা কি বুঝে গেছে না যায়নি? বুঝে গেলে ইয়েস বলেন, না বুঝে গেলে নো বলেন। তারা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ফর্ম, তারা কিন্তু কখনো এই জন্য সাবজেক্ট হতে পারে না। যেহেতু তারা সাবজেক্ট হতে পারে না, তার মানে তারা অবজেক্ট ফর্ম। সো আমরা প্রিপোজিশন অবজেক্ট ফর্মে আমরা দুইটা জিনিস জানি, রিফ্লেক্সিভ হতে পারে এবং হচ্ছে অবজেক্ট ফর্ম হতে পারে। ঠিক আছে, ওকে। আসেন, মাইসেলফ অ্যালেন স্বপন ইজ রাইট। হ্যাঁ, খুব রাইট। পরীক্ষায় দিয়ে এসেন, পিএসসি স্বপ্ন দেখাই দিবেন আপনাকে। ঠিক আছে, দিয়ে এসেন। ওকে, এবার আসেন কতগুলা ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন সহ ব্যবহৃত হয়। এই রুলটা আপনারা শিখতে পারেন। কিছু কিছু ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন আসে, যেমন হচ্ছে এভেল, অ্যাবসেন্ট, প্রাইড, প্লিউম, এক্সার্ট। যেমন হি availed himself of the opportunity, এই লাইনটা আপনারা শিখে ফেলতে পারেন। এই লাইনটা মুখস্থ করবেন। avail এর পরে হিমসেলফ দিতে হয়। she absented herself from the meeting। বুঝে গেছে? বুঝে গেছে না যায় নাই? আচ্ছা, ঠিক আছে। মানে সোজা কথা হচ্ছে এই ভার্ব গুলার পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে আপনাকে বাক্যটা বলবো। আমি যদি বলতাম she absented from the meeting, সেটা ভুল। তাহলে বলতে হবে she absented herself from the meeting। he availed the opportunity বললে ভুল, he availed himself of the opportunity বলতে হবে। এগুলো একটু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এমফ্যাটিক প্রোনাউন পড়াইছি না? পড়াইছি না পড়াই নেই? এমফাসিস, জোর দেওয়া, বুঝাইছি না? আচ্ছা, ঠিক আছে, তাহলে স্কিপ করে গেলাম। একই আলোচনা দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন। ডেমনস্ট্রেটিভ পড়াইছি না? পড়াইছি না পড়াই নেই? পড়াইছি। ডেমনস্ট্রেটিভ এগুলা পড়াইছি, এগুলো দেখলেই পারবেন, সহজ। ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন ভার্সেস ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ পড়াইছি না পড়াই নেই? দ্রুত বলেন। ইন্টারগেটিভ প্রোনাউন ভার্সেস ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ পারবেন? ওই যে হুইচ ইজ, হুইচ ইজ ইয়োর্স, আর এটা দিছে কি হুইচ বুক ইজ ইয়োর্স, দেখাইছি না? বুক থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন দেখাইছিলাম না? প্রোনাউনটা কনজাংশনের মতো আচরণ করে, দেখাইছি? প্রোনাউনটা কনজাংশন হিসাবে আচরণ করে, দেখাইছি। ওকে, গেল। এখানে ইন্টারগেটিভ প্রোনাউন এবং ইয়া হিসাবে বলছে, এগুলো আমরা দেখাইছি, এগুলো আমরা করে এসেছি। ওখানে আমি যা যা দেখাইছি ওটা দেখলেই হবে। দ্যাটস ইট, এর আর লাগবে না, এটা আমি অলরেডি দেখে এসেছি। আসেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখি আপনার এটা পারেন নাকি। হ্যাঁ, আমি আপনাদেরকে যেহেতু সেন্টেন্স গুলো একটু বড়, আমি আপনাদেরকে 1.5 মিনিট সময় দিচ্ছি, আস্তে আস্তে দিবেন, কিন্তু 100% কারেক্ট আনসার দিবেন।
পোল গুলা পেয়ে গেছে, আমি ক্লোজ করে দিচ্ছি। এত কিছু করার পরেও অনেকগুলা ভুল হয়েছে অনেকেরই। আসেন আমরা একটু দেখি। আমরা একটু আগে দেখেছি এভেল শব্দটার পরে available রিফ্লেক্সিভ আছে, নাই, তাহলে বাদ। available রিফ্লেক্সিভ নাই, তাহলে বাদ। সো আনসার ইজ বি। সো কংগ্রেচুলেশন যারা সঠিক উত্তর করেছে। ঠিক আছে, ওকে। আহ কখন প্রিপোজিশনের পর রিফ্লেক্সিভ হয় বিষয়টা ক্লিয়ার না। যখন আপনি কোনো একটা কিছুতে জোর দিয়ে বলবেন তখন হচ্ছে সেখানে হবে রিফ্লেক্সিভ। নিজের কথা যখন বলবেন জোর দিয়ে তখন হবে। এটা তো অর্থের উপর আসবে, তাই না? এটা তো কোনো রুল না, এটা অর্থের উপর আসবে। আচ্ছা, কত পার্সেন্ট কারেক্ট আনসার দিল? কারেক্ট আনসার দিয়েছে 85%। এত সময় নিয়ে আস্তে আস্তে দিয়েও 85% হয়েছে। আপনাদেরকে প্রিলিমিনারি পরীক্ষার একটা কথা বলি, হ্যাঁ? শুনতে চান মন দিয়ে? গল্প বলবো প্রিলিমিনারি পরীক্ষা। আমার বন্ধু, ও যখন প্রথমবার প্রিলিমিনারি পরীক্ষা দিতে যায়, তো ও হচ্ছে প্রশ্নের এক মাথা থেকে আরেক মাথা পড়ে আসতে পারে না। তো সে মানে কয়টা পাতা থাকে, 1 2 3 4 5 6 7 8, 8টা পাতার মধ্যে সে 7টা পাতা প্রশ্ন পড়তে পারছে, একটা পাতা প্রশ্ন পড়তে পারে না। তো 7টা পাতা প্রশ্ন পড়া ওর নাম্বার টাম্বার হিসাব কইরা ও পাইছে যে ওর নাম্বার থাকে হচ্ছে 101 কি সামথিং এরকম। মানে 101, 100 ক্রস করে টানামানা করে। শেষ পাতাটা খুলে দেখে যে ও এখানে অধিকাংশ প্রশ্ন মানে প্রশ্ন উত্তরটা পারে, মানে এগুলো তুলনামূলক সহজ ছিল। অর্থাৎ এইখানে যদি ও ধরেন আরো 7 8 পাইতো, ও প্রিলিমিনারিটা পাস করে কিছু না পড়ে কোনো প্রিপারেশন ছাড়াই ও গেছিল, এবং যায় হচ্ছে প্রশ্ন এত বড় হচ্ছে ও হচ্ছে পড়ে করতে পারেনি, এখানে 7 8 পাইলে ও প্রিলিমিনারিটা পাস করে যেত। তাহলে আমি আপনাদেরকে এই জন্য এই গল্পটা এই জন্য বললাম যে বিসিএস পরীক্ষায় আপনাকে খুব অল্প সময়ের মধ্যে উত্তর করা শিখতে হবে, এবং অল্প সময়ের মধ্যে কারেক্টলি উত্তর করা শিখতে হবে। দুইটাই খুব ইম্পর্টেন্ট। বিসিএস কি একেবারেই যে প্রিলিমিনারিতে যে অনেক হাতে টাইম থাকে এরকম কিন্তু না। আপনার সময় কতক্ষণ? 120 মিনিট। প্রশ্ন কয়টা? 200টা। আপনি প্রতিটা প্রশ্নে কিন্তু আপনি কিন্তু খুব বেশি নাম্বার মানে টাইম পান না। এর মধ্যে ধরেন আপনি ম্যাথ করবেন, ম্যাথ তো নিশ্চয়ই আপনি 1 মিনিটে বা 30 40 সেকেন্ডে করতে পারবেন না, পারবেন? সম্ভব? এখানে একটু বেশি টাইম দিতে হবে না? আমার কথা কি বুঝছেন? এই জন্য প্রিলিমিনারি পাসের জন্য প্রচুর পরিমাণ মডেল টেস্ট পরীক্ষা দেওয়াটা খুব জরুরি। এতে করে টাইমের হিসাবটা খুব ভালো থাকে। আপনারা অবশ্যই রেগুলার বেসিসে প্রশ্ন দেবেন। কোচিং সেন্টারটা আমাদের উত্তরণ আপনাদের রেগুলার পরীক্ষা নিচ্ছে না? নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। যদি নেয় আপনার এই পরীক্ষাগুলো সিরিয়াসলি দিবেন। সিরিয়াসলি দিলে যেটা হবে আপনাদের টাইমিং সেন্সটা অনেক ইমপ্রুভ করবে। ঠিক আছে? তাহলে ডেইলি এক্সাম গুলা খুব ভালো মতো করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটাকে টেক ইট সিরিয়াসলি। এগুলো আপনাদের প্রচুর টাইম সেভ করবে। আসলে আমরা সামনের দিকে যাই। রেসিপ্রোকাল প্রোনাউন পড়াইছি না পড়াই নেই? ইচ আদার ওয়ান আদার পার্থক্য বুঝাইছি না বুঝাই নেই? ইয়েস নো ভেরি গুড বলেন। শাহনওয়াজ বলছেন ভাই কত জনের মধ্যে মেরিট? আপনার মেরিট দিয়ে কি কাজ? আপনি তো এখানে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন, আপনি হিসাব করবেন আমি কত নাম্বার হারাচ্ছি। আপনাদের এখানে কম্পিটিশন করার দরকার নাই। আমি মোট কতগুলা প্রশ্নের আমাকে যেন আটকাইতে না পারে, আপনার টেন্ডেন্সি থাকবে এইটা। বুঝতে পারছেন না বুঝেন নাই? ওইটা তো পরে ফাইনাল মডেল টেস্ট যখন অনেক পার্টিসিপেন্ট থাকবে তখন যে আপনি বড় ভার্সিটির ভর্তি পরীক্ষা তো সবাই দিচ্ছেন, স্কুল কলেজে ফার্স্ট হওয়ার কোনো দাম ছিল? এখন কি মনে হয়? স্কুল কলেজে অল্প 20 জন 30 জন 40 জন 50 জনের মধ্যে ফার্স্ট হওয়ার তো কোনো মানে নাই, তাই না? এখানে ফার্স্ট হয়ে কি হবে? এর চাইতে এখানে প্রিপারেশন ঠিক করতে হবে যাতে ভবিষ্যতে যে এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি হতে হবে। আসেন আমরা যাই সামনের দিকে।
30-এ কত পেলে পড়াশোনা হচ্ছে বুঝবো ভাই? 30-এ 30 পেলে বুঝবেন পড়াশোনা হচ্ছে, সোজা হিসাব। 29 পেলে বুঝবেন পড়াশোনা ভালো হচ্ছে, তারপরে একটু কম হচ্ছে। কি একমত না দ্বিমত? ভুল দাগানো কিভাবে কমানো যাবে? সঠিক উত্তরের সংখ্যা বেশি বেশি জানার মাধ্যমে। যখন আপনি কারেক্টলি সঠিক উত্তরগুলো চিনবেন, তখন আপনি নিজেই দেখবেন আপনার ভুল কম হচ্ছে। আন্দাজে দাগানো পরিহার করতে হবে আস্তে আস্তে। পারি কি পারি না, হ্যাঁ। ফুল মার্কস জীবনও পসিবল না। আগেই যদি চিন্তা করে ফেলেন ফুল মার্কস পসিবল না, তাহলে তো সম্ভব না। কোশ্চেন কি এরা বানায়, নতুন নতুন কোশ্চেন আবিষ্কার করে? তা তো না, কোশ্চেন গুলো তো কোথাও না কোথাও থেকেই নেওয়া হয়। করে ফেললে, খুঁজতে থাকলেই তো একসময় আস্তে আস্তে নলেজ বাড়বে নাকি? পিএসসি তো সহজ প্রশ্ন করে না, পিএসসি তো কঠিন প্রশ্নই করে। মাঝে মাঝে কিছু প্রশ্ন যে দেয়, প্রশ্ন দেখলে মনে হয় না যে এগুলা কই থেকে আসলো এই প্রশ্ন। মানে কে যেন এই কমেন্টটা করছিল যে বিসিএস পরীক্ষা দিয়ে চান্স পাই বা না পাই, বিসিএস এর প্রশ্ন পড়লেও জ্ঞান অর্জন হয়। 700 টাকা দিয়ে জ্ঞান অর্জন করে আসলাম, তাই না? মাঝে মাঝে সঠিক উত্তরগুলো ফুল হয়ে যায়, নেগেটিভের শিকার হয়ে যায়, কি করব তখন? সঠিক উত্তর ভুল হয়ে যায়? এ কেমন সঠিক উত্তর যেটা ভুল হয়ে যায়? কেমন সঠিক উত্তর যেটা ভুল হয়ে যায়? যে ভাই আমার ডিসিশন রাইট ছিল কিন্তু আউটকাম হইছে রং, নাকি? তো মানুষের তাকাইতে গিয়ে ভুল হয়, এগুলো চেক করতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাই না? হম। বাট আনসার জানা ছিল। এখন এই সমস্যার সমাধান আমি কি দিব বলেন? আপনি আনসার জানেন, আপনি দাগাইতেন একটা, এখন দাগাইছেন আরেকটা, তাহলে এটার সমাধান আমি কি দিব বলেন? ফুল টার্গেট না করে 80 থেকে 20 প্রিন্সিপাল ফলো করা উচিত, আগে বেশি ইম্পর্টেন্ট দেন লেসার ইম্পর্টেন্ট, যেগুলা থেকে কম কোশ্চেন আসে সেগুলা। আমি হলে কি করতাম আমি জানি না, এক একজনের স্টাইল আসলে এক এক রকম। আমি হলে কি করতাম আমি বলবো। মডেল টেস্টের পরীক্ষায় আমি কি করতাম, আমি একদম অনেস্টলি বলি। শুনবেন, আসলে শুনবেন। যদি এটা মডেল টেস্টের পরীক্ষা হতো, আমি 30টা কোশ্চেনের 30টা আনসার করে অ্যাটেন্ড করতাম, একটা কোশ্চেনও ছাড়তাম না। যে কোশ্চেন গুলো আন্দাজে দেখাচ্ছি এগুলা বড়জন মার্ক করে রাখতাম। যে কোশ্চেন গুলো আমি আন্দাজে দাগাই দিতাম, যে আমি আন্দাজে কেমন দাগাই। আপনারা আচ্ছা ভাইয়া একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আপনারা একটু ওয়েট করেন, কিছুক্ষণের মধ্যে আমরা আবার আপনাদের মাঝে ক্লাস নিয়ে যুক্ত হবো ইনশাল্লাহ।
ভাই আমাকে কি শোনা যাচ্ছে? আমি মনে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমাকে কি শোনা জি ভাই, যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ কনফার্ম করার জন্য। সো আমি কি যেন আপনাদেরকে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গল্প বলছিলাম না? তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তা আমি হচ্ছে ফুল আনসার করতাম একদম। 100টা প্রশ্ন থাকতো আমাদের সময়, 100টা প্রশ্নে হচ্ছে 120 মার্ক থাকতো, 1.2 করে। তা আমি হচ্ছে এই জন্য 100টা প্রশ্নের মধ্যে আমি মনে হয় ফুল আনসার বলতে আমি মনে হয় 97 থেকে 98টা আমি তাক দিচ্ছি। আর দুইটা প্রশ্নের কোনো মনে ধারণাই ছিল না এটা কি জিনিস, মানে আই হ্যাড নো আইডিয়া অফ হোয়াটসঅ্যাপ, এরকম আর কি। তো ওই দুইটা মনে হয় আর কোনো উপায় অন্তর করতে পারি না, কোন দাগ দিয়ে নিয়ে কি জানি। তো আমি এরকম দাগ টাগ দিয়ে, তো আমি ইংলিশে পাইছি কত জানেন? ইংলিশে পাইছিলাম তখন 30 আউট অফ 30। আমাদের সময়ে ইংলিশের হচ্ছে আপনার প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছিল একাডেমিক্সে ভর্তি হইলে। তা আমি যখন এর মধ্যে 30 আউট অফ 30 পাইছি, তো সবাই তো এসে আমারে মানে রেজাল্টের পরে তখন তো নাম্বার সহ প্রকাশ করতো, তালিকা টাঙাই দিত। আমার যে করছে কিভাবে কিভাবে সম্ভব হলো, কিভাবে কিভাবে। তার বলে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, করলে ভালো করা যাবে, এরকম ইত্যাদি ইত্যাদি। আসলটা তো আর বলি না। আসল কথা হচ্ছে দাগাইতে হবে, না দাগাইলে কেমনে চান্স হবে? কম দাগায় কি চান্স হয় বলেন? চান্স পাইতে হলে তো দাগাইতে হবে বেশি, তাই না? আমি কি বলছি বুঝছেন না বুঝেন নাই? ধরেন একটা জিনিসের কাটমার্ক হচ্ছে 120, বিসিএস এর প্রিলিমিনারি কাটমার্ক 120। আপনি যদি 130টা দাগ দেন, তার মধ্যে 120টা জীবন হবে? আপনি বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন। কাটমার্ক যদি 120 হয় আর আপনি যদি 130টা দাগ দেন, তাতে কি আপনার অ্যাকচুয়ালি হবে? কারণ আপনি কিছু না কিছু ভুল হবে, তাই না? আন্দাজে দাগালে মার্কস আরো কমে যায়। পড়াশোনার লেভেলটা এমন পর্যায়ে নিয়ে যাবেন যে আন্দাজে দাগালেও মার্কস যেন বেড়ে যায়। কি দিবা, বুঝতে পারছেন? এটা হয়, বিশ্বাস করেন আর না করেন, এমন একটা লেভেলে পড়াশোনা করবেন যেন আন্দাজে দাগালেও মার্কস আরো বেড়ে যায়। 10, 15, 20টা এমনি ভুল যাবে, এটাই নিয়ম। আপনার 15, 20টা মানে 15টা যদি ভুল যায়, তাহলে আনুমানিক 23 মার্ক আপনার মাইনাস হবেই। এটা ধরে নিয়ে হিসাব করতে হবে। 143টা মিনিমাম দাগ দিতে হবে, মিনিমাম টার্গেট 120। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝে গেছে? আমার অ্যাডভাইস মনে হয় অনেকের পছন্দ হয় নাই, হ্যাঁ? আচ্ছা, যদি পছন্দ না হয় আপনি আপনার স্টাইলে করেন, অসুবিধার কিছু নাই। আপনি আপনার স্টাইলে পরীক্ষা দিবেন, আমি আমার স্টাইলে পরীক্ষা দিবেন, এক একজনের এক এক রকম স্টাইল আছে, তাই না? আমি যখন পরীক্ষা দিতাম আমার খালি একটা কথাই মনে হইতো, যে এটা এমসিকিউ পরীক্ষা, উত্তর আমার সামনে আছে। উত্তর তো আমাকে লিখতে হবে না, বানাইতে হবে না, উত্তর এই 4টার মধ্যেই আছে, আমার এখানে বুঝতে হবে কোনটা উত্তর। দ্যাটস ইট। প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া, এটা চিন্তা করে দেখানো শুরু করে দিতে পারবো। বিশ্বাস করেন না, বিশ্বাস না করলে আমি কি করবো? আপনারা বিশ্বাস করেন। যতবার এমসিকিউ পরীক্ষা দিচ্ছে আমার কাছে ততবারই মনে হয়েছে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া। তো চিন্তার কিছু নাই, লাগাও। ঠিক আছে? এই আসেন আমরা যাই সামনের দিকে আগে। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রোনাউনের নিয়মটা কি? আচ্ছা ধরেন আমরা যদি ভালো কথা বলি বা প্রশংসা করি, আমরা কি নিজের প্রশংসা নিজে আগে বলবো? নিজের ঢোল আগে নিজে পিটাবো? এটা কি ঠিক? ভদ্রতা কোনটা? আগে আপনার সাথে যে উপস্থিত আছে সেকেন্ড পার্সন, তার ঢোল পিটান। তারপরে যিনি উপস্থিত নাই তার কথা বলেন, তারপরে নিজের কথা বলেন। তো 231 হচ্ছে ভালো কিছুর জন্য। এবার যদি খারাপ কিছু হয়, খারাপ কিছু হলে আগে নিজের দোষ স্বীকার করতে হবে, তারপরে যিনি উপস্থিত আছেন তারটা বলবো, যিনি উপস্থিত নাই তারটা আমরা সবার শেষে বলবো, গীবত সবার শেষে। তাহলে 1, 2, 3 123 হবে। এটা কিসের জন্য বলেন তো? দোষের ক্ষেত্রে। মনে থাকবে না থাকবে না? ইয়েস তো ভেরি গুড, বলেন মনে থাকবে না থাকবে না? এটা কি অনেক কঠিন? উর্মি জিজ্ঞেস করছে র্যান্ডমলি হাইয়েস্ট কতগুলো দাগানো হচ্ছে। আরে ধরেন আমারে কালকে যদি আপনি মেডিকেল এডমিশন টেস্টে বসাই দেন, আমি তো বায়োলজির কিছু পারি না, ঠিক আছে? আমার যদি কালকে মেডিকেল এডমিশন টেস্টে বসাই দেন, আমি কয়টা প্রশ্ন উত্তর করবো? আপনাদের কি আইডিয়া?
আমি 100টা প্রশ্নের 100টা উত্তর দেব। কেন বলেন তো? কারণ আমি এমনিও চান্স পাবো না, অন্য চান্স পাবো না। তা আমি যদি 100টার 100টা উত্তর করি, তাতে আমার হাইয়েস্ট নাম্বারটা পাওয়ার পসিবিলিটি আছে। আমার তো হারানোর কিছু নাই। যেতে পারছি, আমার তো হারানোর কিছু নাই, ন্যাংটার নাই, বাটপারের ভয়, তাই না? এই হচ্ছে কথা। আসেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে ভার্ব শব্দ সর্বদা সিঙ্গুলার হয়, এই নিয়মটা আপনারা জেনে রাখেন। আমরা জানি ইচ, আইদার এবং নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, আসেন তারপর টেজে ইনডিফিনিট প্রোনাউন। আমরা পড়ছি না ইনডিফিনিট প্রোনাউন কি কি পড়ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ওকে। সাম, সাম দিয়ে কি বোঝায়? সাম দিয়ে প্লুরাল বোঝায়, যে সাম আর নিউ এন্ড সাম আর ওল্ড, সাম আর হ্যাপি এন্ড সাম আর আনহ্যাপি, এরকম সাম দিয়ে কিছু সংখ্যা বোঝায়। মেনি এবং ফিউ, মেনি এবং ফিউ কাউন্টেবল প্লুরালের আগে বসে, এবং মাচ এবং লিটল আনকাউন্টেবল আগে বসে। এটা নিয়ে একটু দেখাই আমি আপনাদেরকে, এটা থেকে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে এই নিয়মটা থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি এখান থেকে আপনাদেরকে একটা যদি দেখাই, few work has been done, সেন্টেন্স কি সঠিক না ভুল? সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল, কে বলতে পারবেন? ওকে, এই সেন্টেন্সটা হচ্ছে ভুল। কেন ভুল আসেন, এখানে ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল, তাহলে হচ্ছে কি এটার আগে ফিউ বসবে না, কারণ ফিউ বসে কাউন্টেবল প্লুরাল আগে, যেমন ধরেন ফিউ ম্যান, ফিউ ফ্রেন্ডস, এরকম হবে, অথবা ফিউ পিপল, এরকম হবে। তাহলে এখানে ফিউ না হয়ে এখানে সঠিক করতে হলে কি হবে? মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লাস দেখে চুপচাপ, কোনো মেসেজ পাচ্ছি না। সুলতান ভাই, আমি কি অডিবল পারফেক্টলি? জি ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এরকম আর কি, এই জায়গাটাতে ফিউ পরে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসবে। লিখে দিচ্ছি, ফিউ এবং মেনি, ফিউ বা মেনি প্লাস প্লুরাল হবে সব সময়। মাচ বা লিটল, তাদের সাথে আনকাউন্টেবল নাউন হবে। বুঝা গেছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা পরেরটাই যাই। দেখি এইখানের এটা, এইটা আপনারা সলভ করতে পারেন নাকি। এই সেন্টেন্সটা একটু বড়, আমি আপনাদেরকে 1.5 মিনিট সময় দিচ্ছি এটার উত্তর করার জন্য। 1.5 মিনিট সময়।
ওকে, আমি টাইম শেষ, আমি পোল কোশ্চেনটা ক্লোজ করে দিয়েছি। আপনারা অনেকেই নানান রকম উত্তর করেছেন, খুব কম্পিটিটিভলি একটা পোল কোশ্চেন হয়েছে। এ নাম্বারে ভোট দিয়েছে 30%, বি নাম্বারে ভোট দিয়েছে 30%, সি নাম্বারে ভোট দিয়েছে 26% এবং ডি নাম্বারে ভোট দিয়েছে 14%। আচ্ছা, ঠান্ডা মাথায় আসেন, আমরা হবে নাকি প্লুরাল প্রোনাউন হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। ফার্স্ট কন্ডিশন সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সিঙ্গুলার বা প্লুরাল। তো আমার সিং আমার কথা কি বুঝছেন? একবার সিঙ্গুলার একবার প্লুরাল কি হবে? বলেন তো, ঠান্ডা মাথায় বলেন। কথা ক্লিয়ার না? আচ্ছা, আমি আবার বলছি, মানে এভরিবডির সাথে আমার সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে, ঠিক আছে? একবার সিঙ্গুলার একবার প্লুরাল কি হবে? না। যদি হয় দুইবারই সিঙ্গুলার হবে অথবা দুইবারই প্লুরাল হবে, এই তো কথা। আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, যেহেতু আমার মানে যে কোনো একটা হবে, তাহলে সি আর ডি সবার প্রথমেই বাদ, তাহলে আমার আনসার হয় এ হবে অথবা বি হবে। এখন চিন্তা করেন, এভরিবডি শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমরা একটু আগে একটা রুল দেখে আসছিলাম যে ইনডিফিনিট প্রোনাউন গুলা সিঙ্গুলার হয় না প্লুরাল হয়, বলেন তো। আমরা একটা রুল দেখে আসছিলাম না একটু আগে, ইনডিফিনিট প্রোনাউন গুলা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এভরিবডির সাথে এখানে উত্তরটা কি হবে? হিজ এবং হিজ। কনসেপ্ট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন, ঠিক আছে? ওকে, আসেন আমরা তারপরটাই যাই। একজনের কি একাধিক ডিউটি থাকতে পারে না? এটার সিঙ্গুলার প্লুরাল কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? সিঙ্গুলার দিক প্লুরাল দিক কোনো সমস্যা নাই। মনে করেন আমি বললাম আই হ্যাভ মাই ডিউটিস, তাই মায়ের পরে ডিউটিস হচ্ছে না আই হ্যাভ, এরপরে কি মায়ের জায়গায় আওয়ার করতে হবে? না করে বলা যাবে না আমার অনেকগুলো ডিউটি থাকতে পারে না? ওকে। পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ, পড়াইছি না পড়াই নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। পড়াইছি। ওকে, স্কিপ করে গেলাম। ওকে, সো প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট? আমি যদি একটা সেন্টেন্স দেই, আমি আমি বললাম ম্যান ক্যান্ট বি লেজি, দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এই বাক্যটার সমস্যাটা কোথায়? এনি আইডিয়া? আমরা জানি নাউনের পরিবর্তে কি আসে? প্রোনাউন আসে। কিসের পরিবর্তে প্রোনাউন আসে? নাউনের পরিবর্তে প্রোনাউন আসে। তাহলে নাউন সিঙ্গুলার হলে প্রোনাউন সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে প্রোনাউন প্লুরাল হবে। এখানে দেওয়া আছে ম্যান, এটা সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি দে এগ্রিমেন্টে যায়? না, এগ্রিমেন্টে যায় না। তাহলে এটাকে কি করতে হবে? কারেক্ট করার একটা উপায় হচ্ছে এই ম্যানকে ম্যান বানানো, এটা একটা উপায়, অথবা এইখানে আমার কি করা, এই যে আমি নাউনের সাথে প্রোনাউনের এগ্রিমেন্ট করি, এটা হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট অ্যান্টিসিডেন্ট। এখন এটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে করা যেতে পারে। দেখেন, হি ইজ ওয়ান অফ দা অথর্স হু ইজ অবলিক আর
হু আর কামিং হিয়ার। এখন এটা কি ইজ হবে নাকি আর হবে? কে বলতে পারবেন আনসারটা? ওকে, এখানে আমাকে ম্যাক্সিমাম উত্তর দিয়েছেন এটা ইজ হবে। এখন ঠান্ডা মাথায় দেখেন, কয়জন অথর এখানে আসবে, একজন নাকি অনেকজন? প্রশ্নটা হচ্ছে এইটা, এখানে কয়জন আসবে? অনেকে আসবে, তাহলে হু ইজ কামিং হবে নাকি হু আর কামিং হবে? অনেকে বলছেন একজন হবে। ঠান্ডা মাথায় দেখেন, অনেকগুলো অথর আমার বাসায় আসবে, যারা আসবে তাদের মধ্যে সে একজন, কিন্তু আমার বাসায় কিন্তু অনেকে আসবে। সেন্সটা দেখেন, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাসায় কয়জন আসবে। এখন কি বুঝতে পেরেছেন? যারা বুঝেন নাই, বুঝে থাকলে ইয়াস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ঠিক আছে, আচ্ছা আলামিন বুঝতে পারেন না। আলামিন কোন জায়গাটা বুঝতে পারেন না বলেন তো? আলামিন বলছেন উনি বুঝেন না। আলামিন আপনি যদি চ্যাটে বলতে না পারেন হ্যান্ড রেজ করে বলেন, সমস্যা নেই। সেন্টেন্সের মিনিংটা, আচ্ছা, সে একজন লেখক, সে এমন একজন লেখক যে আমার বাসায় যে কয়জন আসবে তাদের মধ্যে সে একজন। মানে হু আর কামিং হিয়ার, হিয়ারটা মনে করেন আমার বাসা। আচ্ছা, নাইন বলছেন হি তো সিঙ্গুলার, তাহলে আর হবে কেন? আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে হু কাকে নির্দেশ করতেছে, হি কে নাকি অথর্স কে বলেন তো নাইন? হু কার পরিবর্তে আসছে? আচ্ছা, এটাই আমি প্রশ্ন করেছি, আপনারা এই অর্থটা করে বলেন এই হুটা কার পরিবর্তে আসছে, অথর্স এর পরিবর্তে নাকি হির পরিবর্তে? তাহলে হু যদি অথর্স এর পরিবর্তে আসে তাহলে অথর্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তাহলে হু কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এখন বলেন। তার মানে হুও প্লুরাল। ওমা, এখন সুফল বলে সিঙ্গুলার, মানে সুফল নিয়ে কোথায় যাব আমি বলেন? একে নিয়ে আমি কোথায় যাব? উনি বললো অথর্স প্লুরাল, হু আসছে অথর্স এর পরিবর্তে, পরে বলে হু সিঙ্গুলার। ওয়ান অফ দ্য সাবজেক্ট হইলে ভার্ব সিঙ্গুলার হয়, কথা ঠিক আছে, এটা কখন হয়? আমি যদি বলতাম ওয়ান অফ দ্য অথর্স, তখন হয়তো ইজ কামিং। এখন বলেন আসতেছে কয়জন, একজন নাকি অনেকজন? নাজমুস, না ঠান্ডা মাথায় দেখেন, ওয়ান অফ দ্য অথর্স ইজ কামিং, আসতেছে একজন, অনেকজন আসতেছে না কিন্তু। এখন উপরে কন্টেক্সটাই দেখেন কয়জন অথর আসতেছে, আগেরটাই অনেকজন, সো এই কন্টেক্সট আর এই কন্টেক্সট আলাদা। এখানে আমরা ওয়ান এর জন্য ইজ বসাইছি, এখানে আমরা হু এর জন্য আর বসাইছি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে, আসেন সামনের দিকে আগে। এখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখি আপনার এটা সঠিক উত্তর করতে পারেন নাকি, ফুল কোশ্চেন 4টা।
ওকে, আমি আর 10 সেকেন্ডের মধ্যে পোলটা ক্লোজ করে দিব। 5, 4, 3, 2, 1, ক্লোজ। ওকে, সো আমরা নিয়মটা জানতাম যে ভালো কিছু হলে কি করতে হবে, আগে মানুষেরটা বলতে হবে, নিজেরটা পরে বলতে হবে। খারাপ কিছু হলে আগে নিজের দোষটা বলতে হবে, তারপরে লাগলে যে সামনে আছে তারটা বলবো, গীবত সবার শেষে করবো। এটা হচ্ছে আমরা জানি। তাহলে এখন আসি, দেখেন দেখি 2, 1, 3, 213 কোন স্ট্রাকচার আছে? নাই, বাদ। 3, 2, 1, 321 কোন স্ট্রাকচার আছে? নাই, বাদ। 1, 2, 3 স্ট্রাকচার কি আছে? আছে। তাহলে এখন তাকাই দেখি খারাপ কিছু কি বলছে? বলছে, তাহলে কারেক্ট আনসার সি। কথা বুঝে গেছে না যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। ওকে, আসলে আমরা পরেরটাই যাই। এটাও তার মানে অটো পাথ। এখানে বিগত বছরের প্রশ্নগুলো আছে, আমি এগুলো দাগ দিয়ে আপলোড করে দিব না, ঠিক আছে? আমি এগুলোতে খুব বেশি টাইম স্পেন্ড করলাম না, আপনারা প্র্যাকটিস করে বাসায় দেখে নিন। আমি এখানে সলিউশন সহ আপলোড করে দিব। আমরা কি ছোট্ট একটা ব্রেকে যাব? ব্রেক লাগবে? ছোট একটা ব্রেক দিই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে আহ 8টা 18, 8টা 18। আমি 12 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আমরা 8টা 30-এ শুরু করবো ইনশাল্লাহ। ওকে, 8টা 30। ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আমরা 9টার মধ্যে ক্লাসটা শেষ করবো।
ওকে, আমাদের ব্রেক ফিরে আসছেন, আমি ফিরে আসছি, তাহলে আমরা ক্লাসটা শুরু করবো। তো চ্যাট বক্সে যদি রেসপন্স করে জানান আপনার সবাই আছেন কিনা, তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট ভাইয়া পুরো ফেরত এসেছেন, আমি ক্লাসটা শুরু করছি। সো ডিটারমিনার, ডিটারমিনার জিনিসটা কি? ডিটারমিনারটা হচ্ছে যেটা নাউনকে ডিটারমাইন করে। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইন বলতে আপনি কি বুঝছেন, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। ডিটারমাইনটা হচ্ছে কোন একটা নাউনের ধরনকে নির্দিষ্ট করা। খুব ছোট্ট ভাবে যদি জিনিসটা বুঝাই, অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, আবার এবং ডিটারমিনার, ডিটারমিনার আর্টিকেল না। সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, কিন্তু সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার অন্তর্ভুক্ত না। কথাটা কি বোঝা যায় না যায় না? সকল আর্টিকেলই ডিটারমিনার, কিন্তু সকল ডিটারমিনার আর্টিকেল না। সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল এখন শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ারলি? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে সকল ধরনের আর্টিকেল এক ধরনের কি ডিটারমিনার। ওকে, এখন এই ডিটারমিনার গুলা দুই ধরনের আছে, কোন একটা কিছুকে নির্দিষ্ট করে। যেমন ধরেন দা, মাই, ইয়োর, হিজ। ধরেন আমি যদি বলি দা বুক, তার মানে কোন একটা নির্দিষ্ট বইয়ের কথা বলছে। আমি যদি বলি এ বুক, তাহলে র্যান্ডমলি একটা বইয়ের কথা বলছে। আপনি বাসা থেকে বের হলেন, বাসা থেকে বের হয়ে দেখলেন অনেকগুলা রিক্সা আছে, আপনি একটা রিক্সা নিলেন, ইউ টুক এ রিক্সা, আপনি যে কোনো একটা রিক্সা নিয়েছেন। তারপরে সেই রিক্সাটার কথা আবার বলছেন, তাহলে হবে দা রিক্সা ওয়াজ স্লো, দ্য রিক্সা ওয়াজ ভাঙাচোরা। অর্থাৎ প্রথমবার আপনি অনেকগুলোর মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা রিক্সা বেছে নিয়েছেন, পরের বার যখন সেই রিক্সাকে আবার রিপিট করেছেন, নাও দ্য রিক্সা ইজ স্পেসিফাইড, নির্দিষ্ট করা। সুতরাং এটা হয়ে গেছে দা রিক্সা ওয়াজ স্লো। বুঝেছে না যায় নাই? এই জিনিসটা আমাদের আর্টিকেলের কোর এসেন্স রুল। আমরা যখন আর্টিকেল সলভ করি, আমরা রুলটাকে এইভাবে পড়েছি, একটা সেন্টেন্সে একটা কমন নাউন প্রথমবারের মতো আসলে সাধারণত তার পূর্বে এ বসে, এবং সেই কমন নাউনটা আবার রিপিটেড হলে তখন হচ্ছে তার পূর্বে দা বসে। আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, র্যান্ডম। দা কাউ লিভস অন গ্রাস, ওই গরুটার কথায় কাউটাকে যখন আমি রিপিট করেছি তার আগে দা বসেছে। বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এখন আসে তারপরেরটা দেখি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা আমরা একটু আগে শিখে আসছি, দিস দ্যাট দিস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন ধরেন দিস বুক, তাহলে এখন সে কি হলো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি যদি বলি দ্যাট বুক, তাহলে সে কি হলো? সেও হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? শুনতে পাচ্ছেন কি? ওকে, ঠিক আছে, ক্লিয়ার হলে আমি সামনের দিকে আসবো। সো আমরা আমরা দিস এবং দ্যাট
আচ্ছা, তারপরটা আসেন আমি সামনেরটার দিকে যাই। জেনারেল ডিটারমিনার। এখন আমরা আগে ডিটারমিনার গুলাকে চিনি একটু একটু করে, ঠিক আছে? Okay. তাহলে দেখেন এখানে উই ওয়েন্ট টু অ্যান আর্ট এক্সিবিশন। আপনারা কি বলতে পারবেন এখানে ডিটারমিনার কোনটা? আমরা কি ডিটারমিনার গুলোকে মার্ক করা শিখি, তাহলে আমরা বুঝি ডিটারমিনার কি। প্রথম সেন্টেন্সে ডিটারমিনার কোনটা? ডিটারমিনারটা হচ্ছে এন। আচ্ছা, দেয়ার ওয়াজ এ ম্যান ইন দ্য লিফট, কোনটা ডিটারমিনার এখানে? এ। ডিটারমিনার কোনটা? এনাফ। কয়টা শব্দ আছে তারা সবাই ডিটারমিনার হিসেবে কাজ করতে পারে। বুঝা গেছে? বুঝে গেছে না যায়নি? আমরা শব্দগুলা বাসায় বসে বসে সবাই পড়ে পড়ে দেখে নিব, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। ডিটারমিনার চিন্তা হবে আগে। এই যে এখন আমাদের আছে কিছু কিছু ডিটারমিনার যাদের পরে সিঙ্গুলার নাউন বসে, কিছু কিছু ডিটারমিনার যাদের পরে আনকাউন্টেবল নাউন বসে। আসলে আমরা দেখি উদাহরণ। আপনারা খুব ভালো মতো কোয়ান্টিফায়ার্স দেখবেন। অর্ডিনাল মানে হচ্ছে, সরি, অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক। আর সংখ্যাটাকে যদি আমি তমতে নিয়ে যাই, প্রথম, হ্যাঁ দ্বিতীয়, ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে। সুলতান ভাই শুনতে পাচ্ছেন কি? জি ভাই, শুনতে পাচ্ছি। এখন ঠিক আছে? পারফেক্ট। জি ভাই, এখন সাউন্ড পারফেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনারা কোন জায়গা থেকে মিস করছিলেন একটু বলবেন? কোন জায়গা থেকে একটু বলেন তো। অর্ডিনাল কার্ডিনাল, অর্ডিনাল আর নিউমারেল পার্থক্য বুঝছেন? ভাই এই পেজটা শুরু থেকে করলে মেবি ভালো হয়। এই পেজটা শুরু থেকে? আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, আমরা দেখছি ডিটারমিনার আছে এরকম, যেটা হচ্ছে সিঙ্গুলারের আগে বসে, প্লুরালের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে। ঠিক আছে, এখন আসেন এই পেজটাতে যাই। এই পেজটাতে এসে আমি বলেছি ডিটারমিনার বেশ কয়েকটা টাইপ আছে, এর মধ্যে কোয়ান্টিফায়ার টাইপটা আপনারা খুব ভালো মতো দেখবেন। ওকে, যে কোনটা কোনটা কোয়ান্টিফায়ার। নর্মালি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে তার বেশিরভাগই কোয়ান্টিফায়ার ক্যাটাগরিতে আসে। ক্লিয়ার? এই কোয়ান্টিফায়ার গুলাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কোয়ান্টিফায়ারের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যারা শুধুমাত্র সিঙ্গুলারের আগে বসে,
একটা আছে যারা প্লুরালের আগে বসে, আরেকটা আছে যারা সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয়ের আগে বসে। একটা উদাহরণ দিলে, প্লুরালের আগে বসে মেনি, প্লুরাল আগে বসে ফিউ, সিঙ্গুলারের আগে বসে আমরা আনকাউন্টেবলকে যদি সিঙ্গুলার ধরি মাচ, লিটল। সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয়ের আগে বসে এরকম আছে, যেমন সাম, এনি, এ লট অফ, প্লেন্টি অফ, তারপরে হতে পারে সেভারাল ইত্যাদি, এনাফ ইত্যাদি। ক্লিয়ার? বুঝা গেছে না যায় নাই? ওকে, এবার আসেন, আমি দুইটা অংশের কথা বলেছি, একটা হচ্ছে নিউমারালস আর একটা হচ্ছে অর্ডিনালস। তো নিউমারালসটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ, অর্ডিনালসটা হচ্ছে ক্রমবাচক শব্দ। ধরেন আমি বললাম 4 কাউস, এটা হচ্ছে নিউমারাল, নর্মাল সংখ্যা, 4টা গরু। কিন্তু আমি যদি র্যাঙ্কিং করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেমন ধরেন ফোর্থ বয়, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অর্ডিনালস। হচ্ছে ক্লিয়ার? ক্রম মানে হচ্ছে র্যাঙ্কিং, আর নিউমারালস হচ্ছে নর্মাল সংখ্যা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা মনে হয় নিউমারালস কে অর্ডিনালস কে আমরা বুঝেছি। আসেন তারপর পেজ। ডিটারমিনার প্রকৃতি, এই যে এখানে আছে সিঙ্গুলার কি কি, প্লুরাল কি কি, কাউন্টেবল ডিটারমিনার কি কি, আনকাউন্টেবল ডিটারমিনার কি কি, আনকাউন্টেবল কাউন্টেবল ডিটারমিনার কি। এই লিস্টটা খুব ভালো মতো মুখস্থ করবেন। মুখস্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি এই লিস্টটা মুখস্থ থাকে, আপনি ডিটারমিনার সংক্রান্ত যে কোনো সমস্যা সলভ করতে পারবেন। কিন্তু আপনার যদি এই ক্যাটাগরাইজেশনটা মুখস্থ না থাকে, আপনি কিন্তু সলভ করতে পারবেন না। বুঝছেন না বুঝেন নাই? ইয়েস তো ভেরি গুড বলেন, আমি কি বলছি? এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এটা হচ্ছে, এই পেজটা হচ্ছে আপনাদের আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এটা আপনারা বাসায় বসে খুব ভালো মতো পড়বেন, কোনটা কোনটার আগে বসে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, আসেন আমরা একটু দেখি এক্সাম্পলস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে ফিউ যে কাউন্টেবল প্লুরাল আগে বসে, এটা তো আমাকে জানতে হবে নাকি? না জানলে পারবো আমি? তাহলে এই যে ফিউ কোথায় আছে? ফিউ এইখানে আছে, এই যে প্লুরাল ডিটারমিনার। ইচ অফ দ্য থ্রি বয়েজ, এখানে ডিটারমিনার কোনটা? থ্রি হচ্ছে ডিটারমিনার। ঠিক আছে, এরকম। ওকে, এখানে ইচ কি ডিটারমিনার? বলেন তো, এখানে ইচ কি ডিটারমিনার? না, এখানে ইচ কি? এখানে ইচ একটা প্রোনাউন, এখানে ইচ কোনো ডিটারমিনার না, এখানে ইচ হচ্ছে একটা প্রোনাউন। ওকে, ওকে, আসেন আমরা তারপরে যাই, তারপরে আসলে আমরা যাই সামনেটা একটু দেখি। আচ্ছা, সো আমরা এই লিস্টটা মুখস্থ করে ফেললে আমরা এক্সাম্পল গুলো দেখবো বাসায় বসে বসে। এগুলো আমরা বেশিরভাগই হয়তো ক্লাস 7-8 পড়ে আসছি, তারপরে দুই একটা নতুন জিনিস থেকে যেতে পারে যেগুলো হয়তো আমরা জানি না, এরকম থাকতে পারে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিচ্ছি। লিটেলেরটা খুব ভালো মতো দেখবেন, লেসেরটা দেখবেন, লিস্ট দেখবেন। ঠিক আছে, তারপরে এইখান থেকে হচ্ছে সাম দেখবেন, এ লট অফ, লটস অফ দেখবেন, অল দেখবেন, ইনাফ দেখবেন, এনি দেখবেন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন আসে। এখান থেকে দেখবেন ইচ, আইদার, নেইদার, এটা দেখবেন। এখান থেকে দেখবেন ফিউ, সেভারাল, এটা দেখবেন, তাই লিখবেন। তারপরেটাই চলে আসছে। আহ এখানে আমরা এগুলো আগে দেখে আসছি, এগুলো মোটামুটি আছে। আচ্ছা, ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, দা ফিউর মধ্যে পার্থক্য। ফিউ মানে হচ্ছে নাই বা নেই বললেই চলে। এ ফিউ মানে অল্প সংখ্যক আছে, ভেরি ফিউ মানে হচ্ছে অত্যন্ত কম, খুবই কম পরিমাণে, আর দা ফিউ অল্প যে কয়টা আছে তার সব কয়টা। ধরেন আমি যদি বলি আই লস্ট ড্যাশ ফিউ বুকস আই হ্যাড,
এটা কি এ ফিউ বুকস আই হ্যাড হবে নাকি দা ফিউ বুকস আই হ্যাড হবে বলেন তো? আমার যে কয়টা বই ছিল তার সব কয়টা আমি হারাই ফেলছি, এখানে কিন্তু এ ফিউ বললে হবে না, এখানে বলতে হবে দা ফিউ বুকস আই হ্যাড। বুঝা গেছে? এটা অবশ্যই দা হবে। লিটেলের ক্ষেত্রে দেখ, লিটেলের ক্ষেত্রে শুধু লিটেল, ধরেন আই হ্যাভ, আই হ্যাভ ড্যাশ ওয়ার্ক টু ডু, ডু সো, সো আই এম টোটালি ফ্রি। এখন এখানে আপনাদের জন্য অপশন, এটা কি লিটল ওয়ার্ক হবে নাকি এ লিটল হবে নাকি দা লিটল হবে বলেন তো? তিনটার মধ্যে কোনটা হবে? লিটল, এ লিটল নাকি দা লিটল? আমার কোনো কাজ নাই এই জন্য কিন্তু আমি টোটালি ফ্রি, রাইট? আমার কোনো কাজ নাই এই জন্য আমি টোটালি ফ্রি, তাহলে আনসারটা হবে শুধু লিটল। আই হ্যাভ লিটল ওয়ার্ক টু ডু, দ্যাটস ওয়াই বা সো আই এম টোটালি ফ্রি। কনসেপ্ট ক্লিয়ার? বুঝে থাকলে একটু ইয়েস বলেন, না বুঝে থাকলে একটু নো বলেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এই এক্সাম্পল গুলো অবশ্যই খুব ভালো মতো দেখবো। এই স্লাইডটা কতটা ইম্পর্টেন্ট কে বলতে পারবেন? এই স্লাইডটা কতটা ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই এটা বাসায় ভালো মতো দেখবো। ওকে, মনে থাকবে? আচ্ছা, ইনশাল্লাহ। আসেন আমার সামনে দিকে। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। লেস, লেস মানে হচ্ছে লিটল এর কম্পারেটিভ ফর্ম, ফিউর মানে হচ্ছে ফিউর কম্পারেটিভ ফর্ম, এটা তো ই লাগে না। দেখি এটা করেন তো, দেখি এটা পারেন নাকি। এটা হচ্ছে 4 কোশ্চেন 5। দেখি এটা পারেন নাকি। আপনাদের জন্য সময় 40 সেকেন্ড, এবার সময় কম দিব, 40 সেকেন্ড সময়। ফাইভ, 4, 3, 2, 1, ক্লোজ করে দিচ্ছি। বলছিলাম 40 সেকেন্ড দিব, কিন্তু ওই যে 1 মিনিট দিয়ে দিলাম টাইম। ক্লোজ। দেখি আপনারা যে যা উত্তর করছেন আমি তার মধ্যে থেকেই দেখি। আসেন আমরা এটা কিভাবে সলভ করবো। লিডারের সাথে ফ্রেন্ডস হয়, হয় না, বাদ। কারণ লিডারের পরে আনকাউন্টেবল থাকতে হবে। লিডারের সাথে ফ্রেন্ডস হয় না, ঠিক আছে। ফিউ ফ্রেন্ড হয়, হয় না, ফিউ ফ্রেন্ডস হয়, বাদ। এ ফিউ ফ্রেন্ডস, এইটা তার মানে কারেক্ট উত্তর। বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। মোটামুটি আপনার এটা আসলে 90%ই পারছেন, আপনারা তেমন কেউ এটা ভুল করেন নাই। খুব অল্প সংখ্যক, 2-1 জন, 4, 2, 6 আর এখানে 16 জনের মতন ভুল করছে, বাকি সবাই এটা পারছে। মোর দেন 90%ই বলা যায় তারা পারছে। এখানে বিগত বছরের প্রশ্নগুলো আছে, আমি এগুলোর সব উত্তর দাগ দিয়ে আপনাদেরকে আপলোড করে দেবো। আপনারা যখন পিডিএফটা নামাবেন এখানে বিগত বছর উত্তরগুলো পাবেন। একটু আর্টিকেল নিয়ে কথা বলি। আর্টিকেল তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হ্যাঁ। আর্টিকেলের নিয়মগুলো আমরা জানি না সবাই? জানি কি জানি না? একদম ক্লাস 7, 8, 9, 10 অনেক বছর ধরে আমরা আর্টিকেল পড়তেছি। আমি আপনাদেরকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো দেখাই দিই নাকি? কোনটা এ হয়, কখন এন হয়, দা হয়, এগুলো তো আসলে বেসিক আলোচনা করে লাভ নেই, এগুলো সবাই জানে। আমি আপনাদেরকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই দিচ্ছি, কি কি পড়বেন আপনারা। হ্যাঁ, এখানে অনেক কথা লেখা আছে, আপনারা পড়বেন কি কি একটু বলি। এখানে কিছু পড়ার নেই, দেখেন এগুলা আমরা জানি, এগুলো আমরা সবই জানি। এখান থেকে এই নিয়মটা তো আমরা জানি তাই না, যে ইউ উচ্চারণ হলে, যেমন ইউরোপিয়ান, ইউনিয়ন, ইউনিফর্ম, উচ্চারণের শুরুতে ইউ আসতেছে তখন তার আগে এ হয়, আর ওয়ান শব্দের আগে এ হয়। ঠিক আছে, ওয়ান শব্দের আগে কি হবে? এ হবে। এটা একটা নিয়ম আমরা জানি, এটা দেখতে পারি।
আচ্ছা, এগুলো জানি আমরা। এইচ এর শব্দ শেষে আওয়ার, এটার আগে এন হয়, এয়ার এন হয়, এটার এইচ এর উচ্চারণ নাই, এই জন্য তাদের আগে এন হয়, এটা আমরা জানি। কন্ট্রাকশন ফর্ম যদি থাকে, তাহলে ধরেন এম এ, এম এ উচ্চারণটা করলে আমরা কিভাবে করব, এম এ, তাহলে শুরুতে আগে ভাওয়াল দিয়ে শুরু হচ্ছে, তাহলে তার আগে এন হবে, এরকম। তাহলে এখন যদি আমি বলি বি এ, তাহলে উচ্চারণটা কি, বি এ, এটার আগে কি হবে, এ হবে। বুঝছেন না বুঝেন নাই? যখন কন্ট্রাকশন ফর্মটা থাকবে ওটাকে ভেঙে দেখবেন, ওটা কি ভাওয়াল দিয়ে উচ্চারণটা শুরু হয় নাকি কনসোনেন্ট দিয়ে উচ্চারণটা শুরু হয়। যদি ভাওয়াল দিয়ে উচ্চারণ শুরু হয় তাহলে তার আগে এন দিবেন, আর যদি কনসোনেন্ট দিয়ে উচ্চারণটা শুরু হয় তাহলে হচ্ছে তার আগে এ দিবেন। এটা এগুলো এখন আর আসে না পরীক্ষায় তেমন একটা। তারপর আমি একটু দেখেন। আচ্ছা, এখান থেকে একটু দেখবেন যে ফিউ লিটল গুড, এটা দেখবেন, ঠিক আছে। ওই যে এ ফিউ কখন হয়, এ লিটল কখন হয়, আমরা একটু আগে যেটা দেখে আসছি, এই রুলটা ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবেন হচ্ছে এটা লাগবে না, এগুলো লাগবে না, এগুলো আসবে না। আচ্ছা, এই অংশটা কিভাবে শিখাবো একটু আমি বলি। হ্যাঁ, জলাশয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় জলাশয় কি বলেন তো? সবচেয়ে বড় জলাশয় হচ্ছে ওশেন। ওশেনের পরে কি, সি। সির পরে কি, রিভার। এই পর্যন্ত দা হবে। রিভারের চেয়ে ছোট কি, লেক হতে পারে, তারপরে হচ্ছে পন্ড হতে পারে, তারপরে হচ্ছে আরো কি হতে পারে, যে কোনো আদার ওয়াটার বডিজ হতে পারে। তো যেটা রিভারের চেয়ে ছোট, দা হবে না। সিরিয়ালটা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, তাহলে সুইমিং পুলে কি হবে বলেন? অর্থাৎ ওশেন, সি, রিভার, দা হবে। তার চেয়ে ছোট যদিও হয়, লেক হোক, হ্রদ, মানে অন্য যে কোনো কিছু, হাওর হোক, বাওর হোক, দা হবে না। তাহলে ধানমন্ডি লেক, তাহলে কি দা ধানমন্ডি লেক হবে নাকি শুধু ধানমন্ডি লেক হবে বলেন তো? ধানমন্ডি লেকের আগে কি দা হবে? শুধু ধানমন্ডি লেক হবে, কোনো দা হবে না। আচ্ছা, এবার আসেন পর্বত আর পর্বতমালা। এইটা একটা পর্বত, এইটা একটা পর্বতমালা। যদি পর্বতমালা হয় দা হবে, যদি শুধু পর্বত হয় দা হবে না। এখন দেখেন, এইটা একটা আইল্যান্ড, এত ছোটটা দেওয়া যায় না, এটা একটা আইল্যান্ড, দা হবে না। এইগুলা অনেকগুলা দ্বীপপুঞ্জ, দা হবে। কথা কি বুঝে গেছে না যায় নাই? প্লুরাল গুলা যেখানে অনেকগুলা থাকে সেখানে দা হবে, যদি যেখানে একটা থাকে সেখানে দা হবে না। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার চিন্তা করেন, বিশাল বড় কি, ওশেন বা সি। মরুভূমিও তো বিশাল বড় নাকি? মরুভূমি বিশাল বড় না, ধুধু মরুভূমি। তাহলে মরুভূমির আগে পানি যদি না থাকে, এই যে মরুভূমি, দা হবে। ঠিক আছে, মনে থাকবে? যদি মরুভূমি হয়, কারণ মরুভূমি অনেক বড় হয়, সুতরাং এটার পূর্বে দা হবে। আসেন তারপরটা, এই রুলটা বিসিএস এ আসার মতো ইম্পর্টেন্ট রুল। দা ইংলিশ, দা ইংলিশ, এটা দিয়ে বুঝাবে হচ্ছে পিপল, ইংরেজ জাতি, শুধু ইংলিশ, কোনো দা নাই, এটা দিয়ে বুঝাবে ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে না যায় নাই? যদি পিপল বুঝায় তার আগে দা হবে, যদি ল্যাঙ্গুয়েজ বুঝায় তার আগে দা হবে না। ক্লিয়ার? এই রুলটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আসেন তারপরেরটাই, যে আমরা জানি সুপার ডিগ্রির পূর্বে যে দা বসে, এটা আমরা সবাই জানি, এগুলো খুব সহজ। ঠিক আছে, না জানলে বিসিএস টিসিএস দেওয়ার দরকার নেই, এই নিয়ম না জানলে। আচ্ছা, ইন দা মর্নিং, আফটারনুন, এগুলাতে যে দা ইন হয় আমরা জানি এগুলা। এখান থেকে আমরা দেখবো হচ্ছে, এখানে একটু দেখেন, বিশেষভাবে নির্দিষ্ট করে বুঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বার্ধ। যেমন দেখেন, দা ওয়াটার ইন দিস ট্যাঙ্ক, দা ওয়াটার অফ নাইল। নর্মালি তো ওয়াটারের আগে বসে না,
কিন্তু নীল নদের পানি, অর্থাৎ আমি সমগ্র ওয়াটারকে বোঝাচ্ছি না, খালি নীল নদের পানিকে বোঝাচ্ছি, তা হবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির গুণকে বোঝালে, যেমন দ্য কাইন্ডনেস অফ মহসিন, ওই আগেরটার মতো একই নিয়ম। এইটা পড়বেন, রোড, এভিনিউ, স্কোয়ার, পার্ক, এগুলোর নামের পূর্বে দা বসে না, এটা মুখস্থ করবেন। ঠিক আছে, কিন্তু রাস্তার নামের শেষে রোড থাকলে তখন তার পূর্বে দা আসবে। যেমন ধরেন মিরপুর রোড, রাস্তার নামই হচ্ছে রোড, তাহলে তার পূর্বে দা বসবে, এটা দেখবেন। এইগুলা আসলে এখন আর খুব বেশি আসে না, এগুলো একসময় আসতো, পুরাতন বিসিএস এ আসতো, নতুন বিসিএস এগুলো আসে না এখন। ভাষার নামের পূর্বে দা বসে না দেখাইছি, রোগের নামের পূর্বে দা বসে না, এগুলো সহজ, এগুলো আসে না এখন। ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে, আই এম গোয়িং টু দা ইউএসএ। আমরা জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা স্টেট না, অনেকগুলো স্টেট আছে, সবগুলা মিলে দেশটা গঠিত হয়েছে। এবং এটার পার্ট গুলা মানে এক শব্দে দেশের নাম হলে তার আগে দা বসে না, যেমন বাংলাদেশ এক শব্দে দেশের নাম, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরোটা একটা বড় নাম, সুতরাং তার পূর্বে দা বসবে। বাংলাদেশের নামকে যদি আমি একাধিক নামে বলি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে তার পূর্বে দা হবে, সুতরাং হবে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এগুলো ছোটবেলায় 6-7 এর রুল। এখানে বিগত বছরের প্রশ্নগুলো আছে, আমি দাগ দিয়ে আপলোড করে দিব ইনশাল্লাহ। ভোকাবুলারি গুলো আছে, আপনারা ভালো মতো পড়বেন, আমি কিছু ভোকাবুলারি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। গে শব্দের অর্থ প্রফুল্ল, এখান থেকে দেখবেন মেরি, MERRY, মেরি শব্দটা দেখবেন। তারপরে হচ্ছে এখান থেকে জেস্টার শব্দটা দেখবেন। তারপরে হচ্ছে গ্লাটনি দেখবেন। আহ গালিবল দেখবেন, গালিবল, গালিবল শব্দ থেকে গালিভার শব্দটা আসছে। গালিবল মানে হচ্ছে যে সহজে বিশ্বাস করে, বোকাশোকা মানুষ, এরকম। ঠিক আছে, তারপরে এখান থেকে হচ্ছে আপনারা হ্যাফাজার্ড দেখবেন, হারমোনিয়াস দেখবেন, হটি দেখবেন। হটি ব্যক্তি মানে নটি ব্যক্তি, তাই না, খারাপ মানুষ। আচ্ছা, হেটারোজেনাস দেখবেন, হেটারো মানে বিবিধ। ঠিক আছে, হোমোজেনাস দেখবেন। অনারারি শব্দটার অর্থ অবৈতনিক, এটা দেখবেন বাংলাটা সহ। ঠিক আছে, এখান থেকে হোস্টাইল দেখবেন, হোস্টাইলের সিনোনিমাস সহ দেখবেন, সিনোনিম অ্যান্টোনিম সহ দেখবেন। ঠিক আছে, হিউমেইন দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, জিআরইটি তো আসে। এখান থেকে দেখবেন হচ্ছে ইলিসিট দেখবেন, ইমাকুলেট দেখবেন, একদম ধবধবে সাদা, ইমাকুলেট হোয়াইট। ঠিক আছে, এখান থেকে দেখবেন হচ্ছে ইম্পেডিমেন্ট, ইম্পেডিমেন্ট, ইম্পারভিয়াস, ইমপ্রুডেন্ট, ইনএনিমেট, ইনএইম, এগুলো দেখবেন। এইটা স্পোরাডিক শব্দটা আছে এখানে, ইনসেসেন্ট, বিরামহীনের, এখানে দেখবেন একটা শব্দ আছে স্পোরাডিক, এটা বিভিন্ন পরীক্ষাতে প্রায়ই আসে। স্পোরাডিক শব্দটার অর্থ কি, এটা খুব কমন পরীক্ষাতে আসার মতো। এখান থেকে দেখবেন অবসিন দেখবেন, অবসিন। পেনুরি দেখবেন, পেনুরি প্রায়ই আসে পরীক্ষায়। ঠিক আছে, দারিদ্র, হ্যাঁ, এটা দেখবেন পেনুরি। এরকম হচ্ছে একটা শব্দ আছে ডার্ট, এটা পরীক্ষাতে আসে, ডার্ট মানে হচ্ছে অভাব, অভাব যে কোনো কিছু, ডার্ট শব্দটা দেখবেন। ইনইলেক্টেবল দেখতে পারেন, এটা মাঝে মাঝে আসে। ইনজিনিয়াস দেখবেন, ইনজিনিয়াস দেখবেন। ইনিমিক্যাল দেখবেন, শত্রু ভাবাপন্ন, এনিমিক্যাল থেকে ইনিমিক্যাল আসছে। ইনুমারেবল, ইন্টিগ্রিটি, জার্গন। আচ্ছা আয়ারটা একটু দেখেন, হ্যাঁ, এখান থেকে জুভেনাইল দেখবেন, কিশোর অপরাধ, ইংরেজি হচ্ছে জুভেনাইল ডেলিকুয়েন্সি। জোকান, হাসি খুশি, এটা পরীক্ষায় আগে আসতো, কারণ ইয়াতে ছিল তো। কিন্ডেল দেখবেন, কিন্ডেল উৎসাহিত করা, যেমন হচ্ছে কিন্ডেলের ট্যাব পাওয়া যায় না, বই পড়তে উৎসাহিত করে। কিরোজ দেখতে পারেন। এখান থেকে ল্যাকলাস্টার দেখবেন, লিম্পিড দেখবেন, স্বচ্ছ, এটা পরীক্ষায় আসছে অনেকে। লোকাসিয়াস, বাচাল দেখবেন, বেশি কথা বলে এরকম। লাস্টার দেখবেন, ঔজ্জ্বল্য। ম্যালিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, মিডিওকোর দেখবেন, মেলাঙ্কলি, মেলোডিয়াস,
মোমেন্টাস, মনোটোনাস বানানটা দেখবেন, পরীক্ষায় আসতে পারে। মোটামুটি দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে হ্যান্ড রেজ করে প্রশ্নটা করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো। আপনারা কেউ যদি কোনো অংশ বুঝেও না থাকেন, যে ভাই আমি এই অংশটা বুঝি নাই, বা কোনো অংশ নিয়ে আপনাদের আপত্তি, অভিযোগ, সমালোচনা থাকলে আপনারা আমাদেরকে ফ্র্যাঙ্কলি জানাতে পারেন। হ্যান্ড রেজ করলে আমি আপনাদের প্রশ্ন শুনবো। শাহনেওয়াজ ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা, বলছিলাম ভাইয়া, আমরা যে সময় ভোকাবুলারিটা পড়বো ওই সময় সিনোনিম অ্যান্টোনিম কি দুইটা একসাথে পড়বো কিনা? কারণ অনেক সময় দেখা যায় কোশ্চেন আসলে মানে কোশ্চেন মানে পড়ার সময় কনফিউজ হয়ে যায়, এটা কি সিনোনিমসে পড়ছিলাম কি না অ্যান্টোনিমসে পড়ছিলাম। আমি কিভাবে পড়েছি আমি বলি একটু। হ্যাঁ, জি জি আমি অ্যান্টোনিমটা পড়তাম না, ঠিক আছে, আমি শব্দটা এবং সিনোনিমটা পড়তাম। জি জি ভাই। এভাবে করে যখন অনেকগুলো সিনোনিম সহ আমার পড়া হয়ে গেছিল, তারপর দেখছি আমি এমনি অ্যান্টোনিম পারি। ওকে ওকে ভাই। আমার কথা বুঝছেন? জি জি ভাই, বুঝতে পারছি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্লাস ইভ্যালুয়েশনে 4 জন আছেন যাদের কাছে আপনাদের ক্লাসটা ভালো লাগে না। আপনারা যদি আমাকে একটু জানাতেন যে আপনাদের ফিডব্যাকটা কি, তাহলে আমি নেক্সট টাইম থেকে বেটার ইনপুট দেওয়ার চেষ্টা করতাম। একটু আপনারা জানাবেন কি ধরনের অসুবিধা হয়েছে আপনাদের। একদম ফ্র্যাঙ্কলি যদি বলেন তাহলে আমার উপকার, আমি বুঝতে পারবো যে কেন আপনাদের কাছে ভালো লাগে না। মানে এটা কোনো কিন্তু জব দিতে না, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি, নিজের সেলফ ফিডব্যাক হিসাবে যে কি করলে আপনাদের কাছে ভালো লাগবে। কেউ আমাকে গাইড করতে পারেন এ ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো যেহেতু কোনো নাই, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে ছিলেন আরাফাত ভাইয়া। আরাফাত ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কিউএনএ তে সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনাদের যদি এখন উত্তর রিলেটেড কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো আপনারা চ্যাট বক্স অথবা কিউএনএ বক্সে করতে পারেন।